ভারত সুসম্পর্ক বজায় রাখবে বলে আশা। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, ডোন্ট ডু ইট। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব। বাংলাদেশের মানুষ যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমরা চাইব যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করুক। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে দুই উপদেষ্টাকেও শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি সংবিধানের প্রতি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 7 দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। আপাতত বন্ধই থাকছে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। খালাস দেওয়া হয়েছে 14 আসামিকে। 6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শিক্ষার্থীরা। শেষ হচ্ছে না ট্রাফিক পুলিশ ফেরার অপেক্ষা। বেশিরভাগ থানা চালু হলেও ভেতরেই সীমাবদ্ধ কাজ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে 7 দিন সময়। ব্যর্থ হলে সরকারি 13 সংস্থার প্রধানকে পদত্যাগ করতে হবে। ভোক্তা অধিকারের সঙ্গে সভায় আন্দোলনের সমন্বয়কদের হুঁশিয়ারি। কাটছে না ইসলামী ব্যাংকের অস্থিরতা। প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের সংঘর্ষ, দুর্বৃত্তের গুলি, আহত 6। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। আগামী 7 দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। তবে আপাতত বন্ধই থাকবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। বিকেলে সচিবদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ডিএমটিসিএল সূত্র জানায়, নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রো রেল আরও আগেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেট্রো চলাচল বন্ধ করা হয়। এদিকে বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ। বিগত সরকারের আমলে করা দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদক মামলাটি প্রত্যাহারে আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে গত বুধবার ডক্টর ইউনূসকে শ্রম আইন লঙ্ঘন মামলা থেকেও খালাস দেন আদালত। পুলিশের সব দাবি মেনে নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে চাকরি করতে ইচ্ছুক নয় বলে ধরে নেওয়া হবে। আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে পুলিশের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সরকার তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করায় জনগণের ভিন্ন প্রতিক্রিয়া হয়। অতি উৎসাহী পুলিশের নির্দেশদাতাদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। ছাত্র জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নীতি না মেনে সংবাদ পরিবেশন করলে গণমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারল না। সেই মনীয় চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। একই দিন নিজের প্রথম কর্মদিবসে সচিবালয়েও কথা বলেন এই উপদেষ্টা। স্থবির হয়ে পড়া পুলিশকে পুনরুজ্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে
সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না, বিচার বিভাগ বিচার করবে। আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য দলগুলোকে দায়ী করে বলেন, শিগগিরই পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করে রাজনৈতিক দলগুলোকে নিয়ম মানতে বাধ্য করা হবে। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, ডোন্ট ডু ইট। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া নয়াদিল্লি তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখবে। বিকেলে মন্ত্রণালয়ে প্রথমবারের মতো ব্রিফ করেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে এই সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের ভেতরে মানুষের যেমন রক্ত ঝরেছে, তেমনি দেশের বাইরে থেকে প্রবাসীরাও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন। আবুধাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় 57 জনকে শাস্তি দেন আদালত। নতুন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, তাদের মুক্তির জন্য ডক্টর ইউনূস নিজেই কথা বলবেন। চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রথম ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত বাংলাদেশ দুই সরকারের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, তবে মানুষের সঙ্গে তেমন ছিল কিনা সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে চায়। মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার চিঠি প্রকাশ হয়েছে। সেখানে তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, শেখ হাসিনা পদত্যাগই করেননি। যদিও এই দুটি দাবিকেই ভিত্তিহীন বলছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইক। এদিকে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো যতটা না ধর্মীয়, তার থেকে বেশি রাজনৈতিক উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো হামলায় বরদাস্ত করবে না। আগুন লাগিয়ে দেওয়া বা আঘাত করা, এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসে কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, রাজপথের মতোই উত্তপ্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, যার পরিপ্রেক্ষিতে কয়েক দফা নানাভাবে বন্ধ করা হয় ইন্টারনেট সংযোগ। শুরু হয় আলোচনা সমালোচনা, প্রশ্ন ওঠে বিশ্বায়নের যুগে কেন বন্ধ হবে ইন্টারনেট সংযোগ। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসেই সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, কথায় কথায় ইন্টারনেট বন্ধ রাখা মানে মানবাধিকার লঙ্ঘন করা। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয়। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রথম কর্মদিবসেই ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে যারা জড়িত ছিল সবার আগে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নতুন করে দুর্নীতিমুক্ত তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করার আশা প্রকাশ করেন আইসিটি উপদেষ্টা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে একই আনুষ্ঠানিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়কে শপথ পড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার পালাবদলের পর একই হাওয়া বিচার বিভাগেও শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। শপথ গ্রহণ করবেন। রোববার বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টার শপথ অনুষ্ঠান। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া রোববার বেলা 1:15টার দিকে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। এরপর রাষ্ট্রপতির কাছে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। আমি ভীতি ও অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বিকেলে জারি করা হয় নতুন 2 উপদেষ্টার দপ্তর বন্টন সংক্রান্ত প্রজ্ঞাপন। বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না। আপিল বিভাগের মতো হাইকোর্টেও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য দিয়েছেন। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই বলে মন্তব্য করেছেন তিনি। সকালে হাইকোর্টে বিচার বিভাগের সংস্কার ও করণীয় নিয়ে কথা বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এদিকে সোমবার থেকে খুলছে দেশের সর্বোচ্চ আদালত। সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে। সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেনই হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন। আশা করি এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাব। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়। সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরের সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টা নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। কে শুনে কার কথা? একদিকে যখন সড়কে অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষার্থীরা, অন্যদিকে নগরের গুটি কয়েক মানুষ নেমেছেন নিয়ম ভাঙার খেলায়। শিক্ষার্থীরা বলছেন, আইন না জানাই এর একমাত্র কারণ। কখনো রোদ, কখনো বৃষ্টি, এমন প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণীকক্ষে কিংবা নিজ বাড়িতে। তবে তার হলো কই? কর্মজীবী মানুষের ঠিক সময়ে অফিস পৌঁছানোর গুরুদায়িত্ব যে তাদের কাঁধেই। রোববার সকাল থেকেই যানজট নিরসনে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সঙ্গে ছিল বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। ইন্ডিকেটরগুলো বা সিগন্যাল লাইটগুলো আপনারা ভুলে দিচ্ছেন, মানে যেদিকে যাওয়ার কথা ওগুলো দিচ্ছেন না। চেক করা তো বিরক্ত হচ্ছে, এখানে তারা মানতে চাচ্ছে না আমাদের কোনোভাবে। অনেকে
সরেজমিনেও মিলেছে এমন চিত্রই। বুঝে কিংবা না বুঝে নগরবাসী মেতেছেন আইন ভাঙার খেলায়। কখনো রোড ডিভাইডার ডিঙিয়ে পার হচ্ছেন সড়ক, কখনো চলছেন উল্টো পথে। নিয়ম না মেনে এখান দিয়ে রাস্তা পার হলেন কেন? ফুট ওভারব্রিজ কেন ব্যবহার করলেন না? আসলে এটা ঠিক ভুল হয়েছে। নিয়ম কেন মানলেন না? সরি ভুল তো সব সময় হয়, এখন শিক্ষার্থীদের উপর একটু সম্মান দেওয়া যেত না? অবশ্যই আর হবে না ভুল। এই দিক দিয়ে রাস্তা পার হলেন কেন? সরি ভাই, তো আমি মার্কেটে যাবো তো ইমার্জেন্সি। শিক্ষার্থীরা এত পরিশ্রম করছে, নিচে দিয়ে পার হলেন কেন? তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রাফিক পুলিশকে আবারও কর্মস্থলে ফেরার আমন্ত্রণ জানিয়ে নগরবাসী বলছেন, ফেরার পর পুলিশকে হতে হবে শিক্ষার্থীদের মতোই নীতিবান। ট্রাফিক পুলিশকে তো অবশ্যই ফিরে আসতে হবে, আমরা আর কতদিন এইভাবে রাস্তায় থাকবো? তারা যেন এটা সুন্দরভাবে মেনটেন করে। ছাত্ররা যেভাবে চালাচ্ছে, ট্রাফিক পুলিশের ঠিক সেইভাবে চালানো উচিত। সুন্দর দেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও জানান রাজধানীবাসী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দেয় ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে ছাত্রীরা। একই সঙ্গে অভিযোগ তুলেছে দুর্নীতি সহ নানা অনিয়মের। রাজধানীর বেইল রোডে কলেজ প্রাঙ্গণে ছাত্রীরা বিক্ষোভ করেন। অধ্যক্ষ সহ আরও এক শিক্ষক দ্রুত পদত্যাগ না করলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্লোগানে উত্তাল রাজধানীর বেইলি রোডের ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস। দেশ সংস্কারের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের সংস্কার চায় তারা। নানা অভিযোগের তীর প্রতিষ্ঠানের অধ্যক্ষ কেকা রায়চৌধুরী ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফারহানা খানমের বিরুদ্ধে। আওয়ামী সরকারের পতনের এক দফা দাবিতে সারা দেশ যখন ছাত্র জনতার আন্দোলনে উত্তাল, ঠিক তখন শিক্ষার্থীদের সঙ্গে বিরূপ আচরণ করেন অভিযুক্তরা। এমন অভিযোগ তুলে বিক্ষোভকারীদের দাবি, আন্দোলনের এক পর্যায়ে বাইরে গোলাগুলির সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি এই দুই শিক্ষক। উল্টো কটু কথা বলে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দেন তারা। আমরা যেদিন এখানে আন্দোলনে ছিলাম, সমাবেশে ছিলাম, আমাদের উপর পুলিশি হামলা আসে, তখন আমরা টিচারদেরকে ফোন করে জানাই আমাদেরকে গেটটা খুলে দিতে, আমরা নিরাপদ আশ্রয় নিব। কিন্তু তখন আমাদের জন্য গেট খুলে দেওয়া হয়নি। টিচার বলছে গেট ভেঙে ফেললেও যেন আমরা গেট খুলে না দেই। এক দাবি কে কাপা এবং ফারনাবাদ পদত্যাগ হোক, দেশ সংস্কার হইছে, বিএনএসসি সংস্কার হোক। শিক্ষার্থীদের এই বিক্ষোভে বেশ কয়েকজন অভিভাবকও একাত্মতা প্রকাশ করেন। অভিযোগ করেন অধ্যক্ষের নানা দুর্নীতির কারণে ক্ষুণ্ণ হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম। কোঠা আন্দোলনের সময় ওদের গেটটা খোলা হয় নাই, এটা ওদের দাবি, কেন খুললো না? হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য একটা অনেক বড় একটা রিস্ক হয়ে যেত। এটা আমাদের স্কুলে আসলে এটা ঠিক হয় না, তখন খোলা উচিত ছিল। আমাদের গার্ডিয়ানদের চাইতে বাচ্চারা কিন্তু এখন অনেক অ্যাক্টিভ সবকিছুতে। আমার চিন্তা ভাবনা আপাগো অনেক কিছু ভুলও আছে। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শিক্ষকরাও শিক্ষার্থীদের এই বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ছাত্রীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 7 দিনের মধ্যে নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে আনতে ব্যর্থ হলে বাণিজ্য মন্ত্রণালয়ের 13 সংস্থার প্রধানদের পদত্যাগের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেছেন সংগঠনটির সমন্বয়করা। আর ভোক্তার ডিজি বলেছেন, বাজারের সিন্ডিকেট ভাঙতে দরকার হলে বিভিন্ন তথ্য প্রমাণ শিক্ষার্থীদের হাতে তুলে দিবেন তিনি। সড়কে শৃঙ্খলা থেকে বাজার তদারকি, দুই জায়গাতেই চষে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পণ্যমূল্য ভোক্তার নাগালে আনতে যেমন চাঁদাবাজি বন্ধে কাজ করছেন, তেমনি ক্রেতার অধিকার প্রতিষ্ঠায় নজর রাখছেন রসিদ সহ বিক্রয় কার্যক্রমে। গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা এসব শিক্ষার্থীদের নিয়েই এবার বাজার সিন্ডিকেট ভাঙতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সকালে নিজ দপ্তরে শিক্ষার্থীদের সঙ্গে সভায় এমন বার্তা দিলেন সংস্থাটির মহাপরিচালক। ডায়াবেটিক স্ট্রিপ বলো, আমাদের এই নকল ভেজাল পণ্য, ফেক প্রোডাক্ট, শিশু খাদ্য নকল হচ্ছে, অনেক কথা বলেছি, অনেক ডকুমেন্ট আমার কাছে আছে, সেই ডকুমেন্টগুলো তোমাদের হাতে তুলে দেব। সভায় নিজেদের অবস্থান তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে পণ্যমূল্য কমাতে ব্যর্থ হলে বাজার ব্যবস্থাপনায় দায়িত্বরতদের পদত্যাগের আহ্বান জানান তিনি। নিজেদেরকে শপথ করতে হবে যে এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো সিন্ডিকেট করব না, আমরা আর কোনো চাঁদাবাজি করব না, আমরা আর কোনো দখলবাজি করব না, আমরা অন্যায়ভাবে কারো মাথায় বাড়ি দিব না। নতুন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের কেউ দুর্নীতিতে জড়িত হলে শাস্তির আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা। আর পণ্যের দাম স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা চালানোর আশ্বাস দেন ভোক্তার ডিজি। সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা ধরতে চাই। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট,
আপনারা আমাদেরকে তাদের লিস্টটা দিবেন। আমাদের মুখে স্কচ টেপ নাই, আমাদের পায়ে শেকল নাই, আমরা স্বাধীন, আমরা আমাদের দেশ এবং সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলি। কালো হাত, কিছু অদৃশ্য হাতের কথা বলেছি, তুমি দেখবা প্রচুর ডকুমেন্ট আছে অদৃশ্য হাত। এখন সেই অদৃশ্য হাতগুলো তো বেরিয়ে আসছে। আমরা কেন এমন কাজ করব যে আমাদের পালিয়ে বেড়াতে হবে? তদারকির কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের কেউ যাতে অনিয়মে না জড়ায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রেমিটেন্স পাঠাতে আস্থা ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী তারা। একই সঙ্গে ভরসা রাখছেন নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। ফ্রান্সের প্যারিস থেকে এসএম ইকবালের রিপোর্ট। গার্দো নর্থ ইউরোপের বিজনেস সেন্টার। প্রতিদিন প্রায় 7 লাখ মানুষের চাপ সামলানো এই অঞ্চলে আছে ছোট্ট এক বাংলাদেশ, যেখানে প্রতিটা দিন শুরু হয় অনেকটা কর্মব্যস্ত ঢাকার মতোই। প্যারিসে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটি রুজির এই কেন্দ্রে যেমন আছেন খেটে খাওয়া বাঙালি, ঠিক তেমনি আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে আছে যাদের নিবিড় সম্পর্ক। তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন তারা। অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেল ম্যানেই ভরসা প্রবাসীদের। গত কয়েকদিন আগে আমরা ওয়াদা করেছিলাম দেশে আর রেমিটেন্স পাঠাবো না। এখন থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আমরা দেশে রেমিটেন্স পাঠাবো। স্বাধীন হয়েছে নতুন করে, সেক্ষেত্রে আমরা আবার দেশের অর্থনীতি চাকা সচল করতে, উন্নয়ন করতে আমরাও অবদান রাখতে চাই। শুধু গার্দো নর্থ নয়, আলোক ঝলমলে অভিজাত প্যারিসেও আধিপত্য আছে বাংলাদেশি ব্যবসায়ীদের, যাদের অনেকেই সম্পৃক্ত অল ইউরোপ বিজনেস কমিউনিটির সঙ্গেও। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সঠিক উপায়ে সম্পৃক্ত করতে পারলে দ্রুত ইতিবাচক ফল আসবে বলে মত সংশ্লিষ্টদের। বড় শক্তি হচ্ছে প্রবাসীদের সেভিংস। এইটা কিভাবে বাংলাদেশে নেওয়া যায়, বিভিন্ন ইম্পর্টেন্ট পরিকল্পনার মধ্যে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে, তখনই তারা সেই অংশগ্রহণে যাবে যখন তারা এর মধ্যে সম্পৃক্ত থাকবে। তাদের কাছে কেউ জবাবদিহিতা করার জন্য সামনে থাকবে এবং তাদের আস্থার মানুষগুলো বাংলাদেশের প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স পাঠানোয় বাংলাদেশের অবস্থান 7ম, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। ফ্রান্সেও আছে অপার সম্ভাবনা। উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ীদের। এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। কলকাতায় কর্তব্যরত নারী চিকিৎসককে শারীরিক নির্যাতনের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। এই ঘটনায় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হলেও থামছে না আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, একজন চিকিৎসক যদি নিজের কর্মস্থলে সুরক্ষিত না থাকেন তবে তারা কিভাবে রাতের ডিউটি করবেন। পাশাপাশি এই ধরনের ঘটনা রুখতে প্রশাসনের উদাসীনতাকেও দায়ী করছেন তারা। চিকিৎসকদের পাশাপাশি বিক্ষোভে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এই ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দিয়েছে মমতা প্রশাসন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।